এই বৃষ্টিটা তো নাকের ডগায় প্রাণ নিয়ে ফেলেছে। পুরো 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু এই বৃষ্টি থামার কোনো নামই নেই। এতদিন ধরে কাজে যেতে পারছি না, জানি না সংসারের খরচ কিভাবে চলবে। দুজন স্বামী স্ত্রী খুব চিন্তিত হয়ে ঘরের দোরগোড়ায় বসে বৃষ্টি থামার অপেক্ষা করছিল। সারাদিন প্রবল বৃষ্টি হতে দেখে দুজনেই হতাশ হয়ে সন্ধ্যা হতে ঘরের ভেতরে চলে গেল। পায়েল, আমার মনে হয় না এখনই আবহাওয়া বদলাবে। বৃষ্টি থামার আশা ছেড়ে দাও। সবজিতে পোকা লেগে যাচ্ছে, ছাদ দিয়ে জল পড়তে শুরু করেছে, আর অতিরিক্ত বৃষ্টির কারণে দেওয়ালগুলো সবসময় ভেজা থাকছে। মনে হচ্ছে এবার এই বৃষ্টির মধ্যেই আমাকে মজুরি করতে যেতে হবে। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে যেন অনেক দেরি না হয়ে যায়। পরের দিন সকালে রামু বৃষ্টির মধ্যে মজুরি করার জন্য ঠাকুর দুর্জন প্রতাপের বাড়ি চলে গেল। কি হয়েছে রামু? এত বৃষ্টির মধ্যে সকাল সকাল আমার বাড়িতে কেন এসেছো? ঠাকুর সাহেব, আমি জানতে পেরেছি আপনার কয়েকজন শ্রমিকের দরকার। আমাকে কাজে রাখুন, আমি খুব পরিশ্রম করে কাজ করব। তোকে নিয়ে তো পুরো গ্রামের মানুষই বিরক্ত। সবাই তোকে নিয়ে নানা রকম কথা বলে। আমি তোকে কাজে রাখবই বা কেন? এমন কথা বলবেন না। আমিও জানি না গ্রামের মানুষ আমাকে এত ঘৃণা করে কেন। আচ্ছা ঠিক আছে, তোকে কাজে রাখবো, তবে বৃষ্টির অজুহাত দেখিয়ে ছুটি নেবি না। কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয়। জি মালিক, আপনি যেমন বলবেন। আজ থেকেই কাজে লেগে যা। আমি আমার লোকজনকে বলে দেব তুই গোডাউনে আসছিস। রাস্তায় প্রবল বৃষ্টি, ঝড় আর ঠান্ডা হাওয়া বইছিল। এই সব কিছুর এমন তাণ্ডব চলছিল যে দূর দূরান্ত পর্যন্ত একজন মানুষকেও দেখা যাচ্ছিল না। এত কঠিন পরিস্থিতির পরও রামু সাহস করে গোডাউনে পৌঁছে গেল। রামু গোডাউনে পৌঁছাতেই লোকেরা তাকে দেখে নানা রকম তিরস্কার করতে শুরু করলো। এই অপয়া লোকটা এখানে কেন এসেছে? ভাই, আপনারা এমন কথা বলছেন কেন? শেষ পর্যন্ত আমি আপনাদের কি ক্ষতি করেছি? ঠিকই তো বলছে সে। তুই তো অপয়াই, তাই তো তোর কোনো আত্মীয় নেই, কোনো আপনজনও নেই। এই কথা শুনতেই রামুর মুখের হাসি উধাও হয়ে গেল। তার মুখটা একেবারে মলিন হয়ে গেল। সে চুপচাপ লোকজনের কথা শুনতে শুনতে কাজ করতে শুরু করলো। সন্ধ্যা হয়ে গেল। রামু মজুরির কিছু টাকা নিয়ে ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে গেল। পায়েল, এই নাও আমার আজকের মজুরির টাকা। সংসারের খরচে কাজে লাগবে। এ কি, টাকাগুলো তো ভিজে গেছে। আহ, বৃষ্টিতে ভিজে এসছি তো, জামা কাপড় সব ভিজে গেছে, টাকাগুলোও ভিজে গেছে। এগুলো অন্য ঘরে শুকোতে দিয়ে দাও, সকাল পর্যন্ত শুকিয়ে যাবে। ঠিক আছে। এই কথা বলে পায়েল টাকাগুলো নিয়ে অন্য ঘরে রাখতে চলে গেল। কিছুক্ষণ পর টাকা রেখে সে রামুর কাছে ফিরে এলো। পায়েল, আমি জানি লোকজন আমার মতো তোমাকেও নানা কথা শোনায়। না না, এমন কোনো কিছু নয়। আমি তো অনাথ, আমার নিজের বলতে কেউ নেই। আর একজন অনাথকে বিয়ে করে তোমাকেও শুধু মানুষের কথা শুনতে হয়। এমন কিছুই নয়, আমি মানুষের কথায় কান দিই না। তবে সত্যি কি আপনার একজনও আত্মীয় নেই? জানি না, যখন থেকে আমি নিজের সম্পর্কে বুঝতে শিখেছি তখন থেকেই একাই থেকেছি। আচ্ছা, এখন বেশি চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না, ঘুমিয়ে পড়ুন। কাল আবার কাজেও তো যেতে হবে। সেই রাতে রামু খুবই মনমরা ছিল। তার কণ্ঠে নিজের আপনজনের অভাবটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। পায়েল খুব বুদ্ধিমত্তার সঙ্গে তাকে বুঝিয়ে শান্ত করলো। দুজন কিছুক্ষণ একসঙ্গে কথা বলার পর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে বৃষ্টি আরো প্রবলভাবে শুরু হলো। হে ভগবান, এ কি হয়ে গেল? হঠাৎ পাশের ঘর থেকে পায়েলের চিৎকারের শব্দ শোনা গেল। তার চিৎকার শুনে রামু ভয় পেয়ে তাড়াতাড়ি সে ঘরে ছুটে গেল। কি হয়েছে পায়েল? এত জোরে চিৎকার করলে কেন? সব ঠিক আছে তো? এটা দেখুন, ছাদ দিয়ে জল পড়ার কারণে সব টাকাগুলো ছিঁড়ে নষ্ট হয়ে গেছে।
এখন এর মধ্যে একটাও নোট আমাদের কোনো কাজে আসবে না। আমি কত কষ্ট করে এই টাকাগুলো উপার্জন করেছিলাম, আমার সমস্ত পরিশ্রম জলে ভেসে গেল। রামু আর পায়েল নিজেদের ভাগ্যকে দোষ দিতে লাগলো, দুজনেই কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ পর রামু নিজেকে সামলে আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে কাজে চলে গেল। রামুকে দেখা মাত্রই লোকেরা আবার তাকে তিরস্কার করতে শুরু করলো। আজ তোর আসতে এত দেরি হলো কেন? নিজেকে এখানকার মালিক ভাবতে শুরু করেছিস নাকি? যখন ইচ্ছে হয় তখন আসিস। আমি ইচ্ছে করে দেরি করিনি, আমার বাড়িতে একটা সমস্যা হয়ে গিয়েছিল। তোর এত সাহস, আমাদের সঙ্গে মুখে মুখে কথা বলছিস? ভুলে যাস না, আমরা চাইলে এখনই ঠাকুর সাহেবকে বলে তোকে এখান থেকে বের করে দিতে পারি। এই কথা শুনে রামু খুব ভয় পেয়ে গেল এবং তাদের কাছে অনুরোধ করতে লাগলো। আপনারা এত কঠোর হবেন না, আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন। শেষ পর্যন্ত আপনারা সবাই আমাকে এত ঘৃণাই করেন কেন? রামু বারবার তাদের কাছে জিজ্ঞেস করতে থাকে কেন তারা তাকে এত ঘৃণা করে, কিন্তু কেউই তাকে কোনো উত্তর দেয় না। সবাই তাকে উপেক্ষা করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যা হয়ে যায়, সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আজ আমি টাকাগুলো কোনোভাবেই ভিজতে দেব না। এই কথা বলে রামু টাকাগুলো ভালোভাবে সামলে রেখে বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ পথে সে একটি গাছের নিচে এক দম্পতিকে দাঁড়িয়ে থাকতে দেখে। আরে ভাই, বৃষ্টি এত জোরে হচ্ছে, যে কোনো সময় ঝড়ও আসতে পারে। এই অবস্থায় এভাবে বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। জানি ভাই, কিন্তু আমি আর কী বা করতে পারি? আমার তো থাকার মতো কোনো জায়গাও নেই। তার মানে কি বলতে চাইছো? দাদা, আসলে আমরা গ্রামে ঘুরতে এসেছিলাম। আমরা জানতাম না যে এখানে এত প্রবল বৃষ্টি হচ্ছে। এখানে এসে আমরা আটকে পড়েছি। এখন না থাকার কোনো জায়গা দেখতে পাচ্ছি, আর না ফিরে যাওয়ার কোনো রাস্তা আছে। তাহলে কি বৃষ্টি না থামা পর্যন্ত এখানেই গাছের নিচে দাঁড়িয়ে থাকবে? আর কোনো উপায় নেই, এই গ্রামে আমার কোনো আত্মীয়ও নেই যে তাদের বাড়িতে গিয়ে থাকতে পারবো। রমণের কথা শুনে রামু কিছুক্ষণ ভাবলো, তারপর সে তাদের নিজের বাড়িতে থাকার প্রস্তাব দিল। তোমরা আমার বাড়িতে চলো। আরে না না, অযথা আমরা তোমাকে বিরক্ত করতে চাই না। এতে আবার বিরক্তির কি আছে? মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোর মতো মানবিকতাও তো থাকা উচিত। এই কথা বলে রামু রমন ও জানকী দুজনকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। দুজন অপরিচিত মানুষকে সঙ্গে নিয়ে রামুকে বাড়িতে ঢুকতে দেখে পায়েল কিছুটা চিন্তিত হয়ে পড়ল। শুনছেন গো, এই দুজন কে? এরা পথিক পায়েল, বৃষ্টির মধ্যে আটকে পড়েছিল, তাই আমি ওদের আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এরপর রামু পায়েলকে সব ঘটনা খুলে বলল। তাদের বাড়িতে এই প্রথম কোনো অতিথি এসেছিল। অতিথি এসেছে, এই আনন্দে পায়েলের মুখে যেন আলাদা এক উজ্জ্বলতা ফুটে উঠল। পায়েল ও রামু রমন এবং জানকীকে খুব আদর আপ্যায়ন ও সম্মানের সঙ্গে স্বাগত জানালো। তারা দুজন কিছুক্ষণ শান্তভাবে সেখানে বসে রইল। তারপর পায়েল রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করে ফেলল। রাত হতেই সবাই একসঙ্গে বসে খুব আনন্দের সঙ্গে খাবার খেলো। আরে বাহ বৌদি, আপনার হাতের রান্নায় তো জাদু আছে। খাবার সত্যি দারুণ সুস্বাদু হয়েছে। আপনারা দুজন সত্যিই খুব ভালো মানুষ। আজকের সময়েও আপনারা অপরিচিত মানুষের জন্য এত কিছু করছেন, এ তো আমাদের কর্তব্য। শেষ পর্যন্ত অতিথি তো ভগবানেরই রূপ হয়। কিছুক্ষণের মধ্যে চারজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। গভীর রাত পর্যন্ত তারা অনেক গল্পগুজব করল। গল্প করতে করতে কখন যে চারজনের চোখে ঘুম নেমে এলো তারা বুঝতেই পারল না। সকালে সূর্য মাথার উপরে উঠে গিয়েছিল। কাজে যাওয়ার জন্য রামুর অনেক দেরি হয়ে গিয়েছিল। কাল গভীর রাত পর্যন্ত জেগে থাকার কারণে আজ আমার কত দেরি হয়ে গেল। ঠাকুর সাহেব জানতে পারলে তো আমাকে কাজ থেকেই বের করে দেবেন। এই কথা বলে রামু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। একটু দাঁড়াও রামু। কি হয়েছে রমন, তাড়াতাড়ি বলো, আজ আমার অনেক দেরি হয়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ? মজুরি করতে।
এটাই তো আমার কাজ। আমি লেখাপড়া জানি না, তাই মজুরি করতে হয়। চলো, আমিও তোমার সঙ্গে যাব, তোমার কাজে একটু সাহায্য করে দেব। তুমি এত কষ্টের কাজ করতে পারবে না? আমার তো এইসব কাজ করার অভ্যাস আছে, তাই আমি করি। আমি তো তোমাকে আমার বন্ধু বলে মনে করে নিয়েছি। এখন তুমি একজন বন্ধুকে আরেকজন বন্ধুর সাহায্য করা থেকে আটকাতে পারো না। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। এরপর দুজন একসঙ্গে কাজে চলে গেল। আরে রামু, এই লোকটা কে? এ আমার অতিথি। অতিথি? আর তোর বাড়িতে? আমাদের বোকা বানাচ্ছিস নাকি? আর নয়তো কি? এত বছরে তোর বাড়িতে কেউ উঁকি দিতেও আসেনি, আজ হঠাৎ অতিথি কোথা থেকে এসে হাজির হলো? গল্প বানানো তো কেউ তোর কাছ থেকেই শিখবে। অনাথ কোথাকার! ভুলে যাস না তুই একজন অনাথ। তোর কোনো আত্মীয়, কোনো বন্ধু, কোনো আপনজন নেই। এই কথা বলে দুজন লোক সেখান থেকে চলে গেল। ভাই, গ্রামের লোকেরা তোমার সঙ্গে এভাবে কথা বলতে পারে কি করে? তুমি তাদের কোনো জবাব দাও না কেন? ওদের কথা ছেড়ে দাও, ওদের কথায় মন দিও না রমন। এসব কথা শুনতে শুনতে আমার যেন অভ্যাস হয়ে গেছে। এই কথা বলে রামু আবার কাজে মন দিল। রমনের রামুর জন্য খুব দয়া হলো। সে রামুর কাজে তাকে অনেক সাহায্য করতে লাগলো। এভাবেই কয়েকটা দিন কেটে গেল, কিন্তু বৃষ্টি তখনও আগের মতোই প্রবলভাবে হয়ে চলেছিল। সন্ধ্যার সময় ছিল। চারজন বাড়ির দোরগোড়ায় বসে চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করছিল। এতদিন পর্যন্ত বৃষ্টির জন্য কত রাগ হতো, কিন্তু সবার সঙ্গে বসে চা খেতে খেতে বৃষ্টিটাকে দেখতে এখন বেশ শান্তি লাগছে। হ্যাঁ, তাই তো। এখানে থাকতে থাকতে কতদিন হয়ে গেল, মনে হচ্ছে যেন আমরা একটা পরিবারের সঙ্গেই আছি। একটুও মনে হচ্ছে না যে আমরা একে অপরের অপরিচিত। যা হয় ভালোর জন্যই হয়। এই বৃষ্টি না হলে এত ভালো মানুষদের সঙ্গে আমাদের দেখা হতো কিভাবে? তোমরা দুজন আমাদের খুব যত্ন নিয়েছো। আমরা সত্যিই তোমাদের কাছে কৃতজ্ঞ হয়ে গেছি। যে বৃষ্টিকে একসময় তারা বিপদ বলে মনে করত, আজ সেই বৃষ্টি দেখে তাদের মন আনন্দে ভরে উঠেছিল। দিন কেটে যেতে লাগলো। এবার চারজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল। একদিন রামু একাই গোডাউনে কাজে গিয়েছিল। তাকে একা দেখে বাকি শ্রমিকরা রমনের কথা জিজ্ঞেস করতে লাগলো। আজ রমন তোমার সঙ্গে আসেনি? সেও কি তোমাকে ছেড়ে চলে গেল? না না, সে তো আমার সত্যিকারের বন্ধু। বৃষ্টিতে ভিজতে ভিজতে তার একটু সর্দি কাশি হয়েছে, তাই আজ তাকে বিশ্রাম নিতে বলেছি। রামু কতটা দায়িত্ব জ্ঞানহীন, নিজের অতিথিরও ঠিক মতো যত্ন নিতে পারে না। সবাই রমনের অসুস্থতা নিয়ে রামুকে নানা কথা শোনাতে লাগলো, অথচ কেউ একবারও রমনের শরীরের খবর জানতে চাইল না। প্রতিদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজে আসার কারণে রামুরও জ্বর হয়ে গিয়েছিল, কিন্তু সেই অবস্থাতেও সে কাউকে কোনো জবাব না দিয়ে চুপচাপ কাজ করে যাচ্ছিল। কাজ করতে করতে হঠাৎ দুর্বলতার কারণে তার হাত থেকে একটি বস্তা পড়ে গেল, আর বস্তার ভেতরের সমস্ত শস্য জলের মধ্যে পড়ে নষ্ট হয়ে গেল। এই কি করেছিস তুই? জানিস কত বড় ক্ষতি হয়ে গেছে? এগুলো এখন আর কোনো কাজেই আসবে না। এগুলো ঠাকুর সাহেবের কাছে নিয়ে চল। সবাই যেন রামুকে কাজ থেকে বের করে দেওয়ার সুযোগের অপেক্ষাতেই ছিল, আর আজ তারা সেই সুযোগ পেয়ে গেল। সবাই এতটাই রেগে গিয়েছিল যে এক মুহূর্ত দেরি না করে তারা রামুকে সঙ্গে সঙ্গে ঠাকুর দুর্জন প্রতাপের হাবিলিতে নিয়ে গেল। ঠাকুর সাহেব, এই রামু আপনার অনেক বড় ক্ষতি করেছে। কি ক্ষতি? ও শস্য ভর্তি একটি বস্তা জলের মধ্যে ফেলে দিয়েছে, সমস্ত শস্য নষ্ট হয়ে গেছে। এই কথা শুনতে ঠাকুর রামুর উপর প্রচণ্ড রেগে গেল এবং তার উপর চিৎকার করতে শুরু করলো। রামু, তোর মন কোথায় থাকে? আমি তো বলেছিলাম কাজে কোনো গন্ডগোল চাই না। আমাকে ক্ষমা করুন ঠাকুর সাহেব, আমি ইচ্ছা করে এমনটা করিনি। ভুলবশত বস্তাটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। এখন ভুলটা জেনে করেছিস নাকি না জেনে, তাতে কি আসে যায়? ক্ষতি তো আমারই হয়েছে, তাই না? এর ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। ঠিক আছে,
আপনি আমার মজুরি থেকে অল্প অল্প করে আপনার টাকা কেটে নেবেন। আমাকে কি বোকা ভেবেছিস? আমার দেওয়া টাকা তুই আবার আমাকেই ফেরত দিবি? না, একটা বস্তার বদলে তোকে 3 বস্তার ক্ষতিপূরণ দিতে হবে। 3 বস্তা? এটা তো অনেক বেশি। আমার উপর দয়া করুন মালিক, আমি গরিব মানুষ। পুরো 1 মাস কাজ করলেও 3 বস্তার সমান টাকা আমি জোগাড় করতে পারবো না। সেটা তোর সমস্যা। যতক্ষণ না আমি আমার ক্ষতিপূরণ পাচ্ছি তুই আর কাজে আসবি না। এবার টাকা নিয়ে তবেই আসবি। ঠাকুর অত্যন্ত নিষ্ঠুরভাবে রামুকে তার সিদ্ধান্ত জানিয়ে দিল এবং ধাক্কা দিয়ে তাকে নিজের হাবিলি থেকে বের করে দিল। আমি অভাগা, আমি কাউকেই সুখে রাখতে পারি না। পায়েল সেখানে দাঁড়িয়ে তার কথা শুনছিল। সে চিন্তিত হয়ে রামুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? কেউ কি আবার আপনাকে কিছু বলেছে? দারিদ্র্যের কষ্টে যে প্রবাদটা আছে, গরিবের ঘরে আটা ভিজে যায়, সেটা তো তুমি শুনেছই। আমাদের সঙ্গেও ঠিক তেমনই কিছু হয়েছে। এভাবে ধাঁধার মতো কথা বলবেন না। আমার খুব ভয় লাগছে। পরিষ্কার করে বলুন, কি হয়েছে? এবার তুমিই বলো, আমার কাছে না কাজ আছে না টাকা, আমি কিভাবে 3 গুণ ক্ষতিপূরণ দেব? ঠাকুর সাহেব যা করেছেন সেটা তো একেবারেই অন্যায়। যখন ক্ষতি হয়েছে মাত্র 1 বস্তার, তখন ক্ষতিপূরণের টাকাও তো 1 বস্তারই নেওয়া উচিত ছিল, তাই না? বড়লোকদের কাছে যত বেশি থাকে, তাদের লোভও তত বেশি হয়। রামু আর পায়েলের জীবনে যেন বিপদের কালো মেঘ এসে জড়ো হয়েছিল। দুজনই চিন্তায় পড়ে গেল এবং কিছু না খেয়ে না পান করে ঘুমিয়ে পড়ল। শুনছেন গো, আজ আমি লুকিয়ে পায়েল আর রামু দাদার কথা শুনেছি। ওদের ব্যাপারে আমার কিছু বলার আছে। এভাবে লুকিয়ে কারোর ব্যক্তিগত কথা শোনা ভালো অভ্যাস নয়, জানো কি? আমি জানি, কিন্তু ব্যাপারটাই এমন যে আমি আর নিজেকে সামলাতে পারিনি। বলো, কি বলতে চাও? এরপর জানকী রমনকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শোনার পর রমন রামু আর পায়েলের জন্য খুব চিন্তিত হয়ে পড়ল। আমি অসুস্থতার কারণে একদিন রামুর সঙ্গে কাজে গেলাম না, আর তার মধ্যেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি কি বলছি জানেন? আমরা কেন ওদের সাহায্য করি না? ওদের এই বিপদ দূর করা আমাদের কাছে তো বাঁ হাতের খেল। তুমি ঠিকই বলছো, কিন্তু এতে ওরা আমাদের আসল পরিচয় জেনে যাবে। তারপর যদি ওরা নিজেদের আমাদের থেকে আলাদা মনে করে দূরত্ব তৈরি করে। যদি এমনটাই হওয়ার থাকে তাহলে হতে দাও। অন্তত ওদের মাথার ওপর যে বিপদ এসে পড়েছে সেটা তো দূর হবে। ওরা আমাদের অনেক সাহায্য করেছে, এবার আমাদের পালা। জানকীর বোঝানোর পর রমন নিজের আসল পরিচয় প্রকাশ করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে রাজি হয়ে গেল। তুমি ঠিকই বলছো, কিন্তু এতে ওরা আমাদের আসল পরিচয় জেনে যাবে। তারপর যদি ওরা নিজেদের আমাদের থেকে আলাদা মনে করে দূরত্ব তৈরি করে। পরের দিন অনেক দিন পর বৃষ্টি থামলো, আকাশে সূর্য উঠল। রামু আর পায়েল মন খারাপ করে উঠোনে বসেছিল। এত ঝলমলে সূর্য উঠেই বা কি লাভ? আমাদের ভাগ্য তো মলিন হয়েই আছে, তাই না? বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু এই বিপদের বৃষ্টি কবে থামবে? দুজনেই হতাশ হয়ে বসেছিল। ঠিক তখনই রমন আর জানকী প্রচুর টাকা নিয়ে সেখানে এসে হাজির হলো। এই নাও রামু, এখন তোমার আর মন খারাপ করার কোনো দরকার নেই। এতগুলো টাকা? আপনারা আসলে কে? আপনাদের কাছে এত টাকা কোথা থেকে এলো? আমি শহরের একজন নামী ব্যবসায়ী। আমার টাকা পয়সা, ব্যবসা, জমি জমা কোনো কিছুরই অভাব নেই। তাহলে এতদিন আপনারা আমাদের কাছ থেকে নিজেদের পরিচয় লুকিয়ে রেখেছিলেন কেন? আমাদের মতো গরিবের জীবনযাপন করছিলেন কেন? কারণ আমাদের কাছে টাকা পয়সা অনেক আছে, কিন্তু সম্পর্কের দিক থেকে আমরা গরিব। আমাদেরও কোনো আত্মীয় স্বজন বা আপনজন নেই। রমন আর জানকী খুব ভালোবাসার সঙ্গে তাদের সব কথা বুঝিয়ে বলল। পায়েল আর রামু তাদের কথা বুঝতে পারল এবং আগের মতোই তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করলো। রামু ঠাকুরের মুখের উপর তার পাওনা টাকা ছুঁড়ে দিয়ে দিল এবং তার কখনো তার গোডাউনের দিকে ফিরে তাকালো না।
পরের দিন রমন আর জানুকি শহরে ফিরে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। তোমাদের কথা আমার খুব মনে পড়বে বন্ধু। রামু, আমার মাথায় একটা পরামর্শ এসেছে। তুমি আমার ব্যবসায় আমাকে সাহায্য করো। তোমার কাজের দরকার আর আমার দরকার একজন বিশ্বস্ত সঙ্গী। রামু দাদা, এটা খুব ভালো একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবেন না। কিন্তু আমি তো বুঝতেই পারছি না আমি আপনাদের দুজনকে কিভাবে ধন্যবাদ জানাবো। আপনারা তো আমাদের জন্য ভগবানের রূপ হয়ে এসেছেন। এই কথা বলে পায়েল রামুর জন্য একটি নতুন কুর্তা নিয়ে এলো। রামু তার পুরনো কুর্তা বদলাতে শুরু করলো। ঠিক তখনই রমেনের নজর রামুর গলার একটি দাগের দিকে পড়ল। রামু, তোমার গলায় এই দাগটা কেমন করে হলো? এটা তো জন্ম থেকেই আমার গলায় রয়েছে। তুমি আমার ভাই। দেখো, আমার গলাতেও ঠিক একই রকম দাগ রয়েছে। মা আমাকে বলেছিলেন আমার একটি ভাই ছিল যে হারিয়ে গিয়েছিল। কি বলছো? তুমি আমার ভাই? ছোটবেলা থেকে আমি তো নিজেকে অনাথ ভাবতাম। সেই কারণেই হয়তো আমাদের মন একে অপরের সঙ্গে এতটা জড়িয়েছিল। অপরিচিত হওয়া সত্ত্বেও আমরা একে অপরের প্রতি আপনজনের মতো টান অনুভব করতাম। বহু বছর পর দুই বিচ্ছিন্ন ভাইয়ের আবার দেখা হলো। এবার রামুর নিজের একটি পরিবার ছিল। তারা দুজন গ্রামেই থেকে শহরের সমস্ত ব্যবসা একসঙ্গে পরিচালনা করতে লাগলো। রামু ধনী হয়ে উঠতে গ্রামের মানুষ তাকে সম্মান করতে শুরু করলো। আর দেখতে দেখতে রামু ঠাকুরের থেকেও অনেক বেশি ধনী হয়ে গেল। এইভাবেই দুই ভাইয়ের ভালোবাসা, মানবিকতা আর ভাগ্যের এক অসাধারণ গল্পের সুন্দর সমাপ্তি হলো। এমন মজার ও শিক্ষামূলক গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।